কুষ্টিয়ার দৌলতপুরে পীর হত্যাকাণ্ডের ৫ দিনের মাথাতে এসেও এখন পর্যন্ত একজন আসামিও ধরা পড়েনি। ৪ জন আসামির নাম উল্লেখ করে মামলা করা হলেও এখন পর্যন্ত কেউ ধরা পড়েনি, বরং আসামিরা এখনও ফেসবুকে সোচ্চার। ফেসবুকে নানা ধরনের হুমকি ধামকি দিচ্ছে, এজাহারের কপি নিজেরাই ফেসবুকে পোস্ট দিয়ে সেগুলোর বিপক্ষে সাফাই গাওয়ার চেষ্টা করছে, নানা রকমের কাজ করা হচ্ছে। এই ঘটনার সঙ্গে যখন জামাত নেতাদের সংশ্লিষ্টতা এসেছে এবং তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, তখন জামাত ইসলাম এটার প্রতিবাদ করছে, বলছে তাদের কর্মীরা সংযুক্ত নয়। অথচ ভিডিওতে তাদের একজন কর্মী রাজীব মিস্ত্রি কিংবা রাজীব দফাদার, তাকে একেবারে প্রকাশ্যে দেখা গেছে প্রথম আক্রমণ করতে এবং নেতৃত্ব দিতে। পেছন থেকে ওই এলাকার জামাতের নেতা খাজা আহমেদ, তার নেতৃত্বের প্রসঙ্গ উঠে আসছে। খেলাফত মজলিসের একজন নেতা, উপজেলার প্রধান আসাদুজ্জামান, তার কথা উঠে আসছে। স্থানীয় আবেদের ঘাটের একটা মাদ্রাসার একজন শিক্ষক রাফি, তার নাম উঠে আসছে। এতগুলো নাম স্পষ্ট হওয়ার পরেও আসামিরা ধরা পড়ছে না, এবং যে সকল ফেসবুক আইডি থেকে এই কর্মকাণ্ডগুলো করা হয়েছে সেই সকল ফেসবুক আইডি এখনও অ্যাক্টিভ, এখনও নানা ধরনের হিংসাত্মক কথাবার্তা ছড়িয়ে চলেছে। পুলিশ এখন পর্যন্ত কেন ধরতে পারছে না, কেন নিষ্ক্রিয়? এখন পর্যন্ত এই ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো বক্তব্য কেন দেয়া হচ্ছে না? এই ঘটনা কি চলতেই থাকবে? সারা দেশে প্রফেসর ইউনূসের আমলে কতগুলো ঘটনা ঘটেছে, সেই ঘটনার ধারাবাহিকতা কি বিএনপিও চায় অব্যাহত থাকুক? চলুন একটু জেনে দেখি যে ভেতরের ঘটনা কি কি ঘটছে, সামনে আর কি কি ঘটতে পারে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপনগর ইউনিয়নের যে শামীম রেজা পীর হত্যাকাণ্ড, শামীম জাহাঙ্গীর, শামীম কালান্দার, অনেক নামেই তাকে ডাকে, অনেকে তাকে তার যারা অনুসারী তারা শামীম বাবা বলে ডাকে। এই ব্যাপারগুলো আমরা জানি, দেখেছি। সেই হত্যাকাণ্ডের 5 দিন পেরিয়ে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কেউ ধরা পড়েনি, কাউকে গ্রেপ্তার করা হয়নি। প্রধান আসামি যাকে করা হয়েছে সে এলাকার প্রভাবশালী জামাত নেতা, এরকম অভিযোগ উঠেছে। আমরা আজকে এমনটাও লক্ষ্য করেছি যে সেই খাজা আহমেদ নিজেই ফেসবুকে যে এজাহারটা করা হয়েছে, যে মামলা করা হয়েছে, সেই মামলার কাগজ ফেসবুকে পোস্ট দিয়ে এটার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। তার মানে তাকে ট্রেস করা, তার তিনি কোথায় আছেন, পালিয়ে থাকলেও কোথায় আছেন তাকে ট্রেস করা, পুলিশের এটা 1-2 ব্যাপার। পুলিশ যেমন মোবাইল নাম্বার দিয়ে ট্রেস করতে পারে কোথায় আছেন, তেমনি ফেসবুক আইডি অ্যাক্টিভ থাকলে ফেসবুক আইডি দিয়েও কিন্তু পুলিশ ট্র্যাক করে ধরতে পারে যে এই আইডি এখন কোথায়, কোন জায়গায়, কোন টাওয়ারের নিচে অ্যাক্টিভ আছে। এগুলো কিন্তু খুবই, এই প্রযুক্তির যুগে খুবই সহজ ব্যাপার। কিন্তু এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করার ঘটনা আমরা দেখছি না। যে এজাহারটা করা হয়েছে সেই এজাহারের ফাইনালি এজাহার করার পরে, এজাহার গ্রহণ করার পরে যে কপিটা, সেই কপিটা আপনারা দেখে নিন। সেই কপিটা আমাদের হাতে এসেছে। এর আগে একটা ডিজিটাল কপি আপনাদেরকে দেখিয়েছিলাম, এবার একেবারে এজাহার গ্রহণ করার পরের কপি আমাদের হাতে এসেছে, যেখানে 4 জনকে আসামি করা হয়েছে। প্রধান আসামি খাজা মোহাম্মদ, দ্বিতীয় আসামি করা হয়েছে আসাদুজ্জামান, দ্বিতীয় আসামি করা হয়েছে খেলাফত মজলিসের উপজেলা নেতা আসাদুজ্জামান, তৃতীয় আসামি যে এই হত্যাকাণ্ডের অন দ্য স্পট নেতৃত্ব দিয়েছে, ফেসবুক লাইভ করে নেতৃত্ব দিয়েছে রাজীব মিস্ত্রি কিংবা রাজীব দফাদার, 3 নাম্বার। 4 নাম্বার শিহাব কিংবা কাফি, রাফি, এরকম একজনের নাম, ভালো নাম শিহাব হিসেবে লেখা হয়েছে এজাহারে। তাকে শোনা যাচ্ছে যে স্থানীয় আবেদের ঘাট এলাকার মাদ্রাসার শিক্ষক। এই মানুষগুলোর নেতৃত্বে কাজগুলো হয়েছে। যে সকল ফেসবুক আইডি থেকে ঘটনাগুলো ঘটানো হয়েছে তার মধ্যে ফিলিপনগর, সত্যের সন্ধানে ফিলিপনগর, এই পেজটা এখন পর্যন্ত নানা ধরনের অ্যাক্টিভিটিস করে যাচ্ছে এই পেজ থেকে। এবং সোহান বাদশাহ নামে আরেকটি ফেসবুক পেজ
আইডি থেকে নানা ধরনের কর্মকাণ্ড করে যাচ্ছে, এখনও আমরা দেখছি, কিন্তু তাদেরকে প্রকাশ্যে তারা ভিডিও বার্তা ফেসবুকে দিচ্ছে, এই ঘটনা ঘটানোর পক্ষে জাস্টিফাই করে নানা ধরনের বার্তা, লেখা, ভিডিও এগুলো পোস্ট করছে, কিন্তু পুলিশ এই ব্যাপারে কোনো কিছুই করতে পারেনি। আমরা নতুন আমাদের হাতে একটা ফেসবুক আইডির তথ্য এসেছে, সেই ফেসবুক আইডিটা একটু দেখে নিন। সেই ফেসবুক আইডির নাম গোলাম সারোয়ার। তার একটা পোস্ট আইডি দেখার পরে তার একটা পোস্ট আপনারা দেখে নিন। সেই পোস্টে সে লিখছে, রং তামাশা চলছে বটে, ভণ্ড মরেছে চৈরি ঠাপে, ফাঁসি দিবে কারে কারে। কবিতার ঢঙে সে লিখেছে যে ভণ্ড মরেছে চৈরি ঠাপে। চর মানে হচ্ছে যে ওই এলাকার তো চর এলাকা, পাশেই বৈরাগীর চর এলাকা, মানে চর ওই শব্দটা খুবই মানে জনপ্রিয় শব্দ এলাকায়। সেই ঠাপ বলতে খুবই বাজে, মানে হিংসা, প্রতিহিংসা কিংবা আঘাত করা এরকম বোঝায়। ফাঁসি দিবে কারে কারে সে প্রশ্ন করেছে, তার মানে এই অপরাধে কাকে কাকে ফাঁসি দেবে, এই কর্মকাণ্ডগুলো করা হচ্ছে। আরেকটা পোস্ট সে করেছে, যে পোস্টে সে অহেতুক ওই একটা ভিডিও শেয়ার দিয়ে অহেতুক, যেটা দোয়েল টিভি নামে এক টিভির পোস্ট শেয়ার করেছে, যে টিভির পোস্টে লেখা হয়েছিল, প্রতি রাতে নতুন নারী লাগতো শামীম জাহাঙ্গীরের, ছিলেন র এবং ইসকনের এজেন্ট, আরও যেসব অভিযোগ তার বিরুদ্ধে। চিন্তা করা যায়, সে নাকি র এর এজেন্ট ছিল, ইসকনের এজেন্ট ছিল। এরকম তথ্য এখন তাকে মেরে ফেলার পরে এরকম তথ্য ফেসবুকে দিয়ে ঘটনাটাকে অন্য খাতে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এখন পর্যন্ত পুলিশের কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। এরই মাঝে জামাত দলীয়ভাবে এটার প্রতিবাদ করেছে, স্থানীয়ভাবে দলীয়ভাবে প্রতিবাদ করেছে। তাদের নেতাদের বিরুদ্ধে হেনস্থা করা হচ্ছে, অথচ তাদের নেতারা এর সঙ্গে সংশ্লিষ্ট বলে অভিযোগ চলছে। এবং তাদের একজন তো কর্মী রাজীব দফাদার, সে তো স্পটে এই ঘটনার নেতৃত্ব দিয়েছে এবং শামীম রেজাকে যে মেরে ফেলা হয়েছে সেই মেরে ফেলার সে নিজে আঘাত করে মেরে ফেলেছে। এই ঘটনা আমরা ভিডিওতেই দেখেছি। কিন্তু পুলিশ তাহলে এখন পর্যন্ত কাউকে পাচ্ছে না কেন? যারা এই ঘটনা ঘটেছে 7টা ফেসবুক আইডি থেকে, যার বেশিরভাগই বাংলা আইডির নাম হচ্ছে বাংলা, যেমন সত্যের সন্ধানে, ফিলিপনগর, সোহান, বাদশাহ, এরকম বিভিন্ন ফেসবুক আইডির বিভিন্ন কর্মকাণ্ড আমাদের চোখে পড়েছে। এই কাজগুলো করা হচ্ছে। যদি তাদের এর সঙ্গে সংশ্লিষ্টতা থাকে তাহলে পুলিশ তদন্ত করে সেগুলো বের করতে এত সময় লাগছে কেন? পুলিশ অনেক আগেই বলে দিয়েছে যে 7টি ফেসবুক আইডি থেকে এটা ঘটানো হয়েছে, যেটা প্রথম আলোর অনুসন্ধানে, ডেইলি স্টারের অনুসন্ধানে, চ্যানেল আইয়ের অনুসন্ধানে বেরিয়ে এসেছে। 21 টেলিভিশন সহ বিভিন্ন টেলিভিশন এটা নিয়ে নিউজ করেছে, মাছরাঙ্গা টেলিভিশন এটা নিয়ে নিউজ করেছে। এর ওই ঘটনা ঘটানোর পরে শফি মণ্ডলকে হুমকি দেওয়া, ফিলিপনগরে গেলে তার পরিণতিও শামীম রেজার মতো হবে সেরকম করেছে এই সকল ফেসবুক পেজ থেকেই একেবারে প্রকাশ্যে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। শুধুমাত্র শফি মণ্ডলকে হত্যাযোগ্য করে তোলার হুমকির জন্যই তো এই ফেসবুক আইডির যারা মালিক, প্রকাশ্যে যারা ঘুরছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা পুলিশের, কিন্তু পুলিশ এখন পর্যন্ত নিষ্ক্রিয়। আমরা দেখলাম যে এই ঘটনা, মানে অনেকে বলছেন যে এই ঘটনা ধামাচাপা দিতে মহারাজ আবুল সরকারকে তড়িঘড়ি করে জামিন দিয়ে দেওয়া হলো, যেন আলোচনাটা ওই দিকে চলে যায়, আলোচনাটা এই দিকে না আসে। কিন্তু সেটা তো প্রফেসর ইউনূসের আমলের মেটিকুলাস কারসাজি, সেই কারসাজি বিএনপির আমলে হবে, এটা তো আমাদের কাছে বিশ্বাসযোগ্য নয়। প্রফেসর ইউনূসের আমলে অন্তত 267টি মাজার, আস্তানা এগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। সরকারি হিসাবে শোনা যায় সেটা 97টি, কিন্তু 97টিও যদি হয়, মাত্র 10 থেকে 11টি ঘটনায় 2-1টা মামলার ঘটনা আমরা দেখেছি, কিন্তু বেশিরভাগের প্রায় 250 ঘটনাতে কোনো ধরনের কোনো মামলা হয়নি। কোনো ধরনের যেগুলোর মামলা হয়েছে সেগুলোতে একটা আসামিকেও গ্রেপ্তার করা হয়নি প্রফেসর ইউনূসের আমলে। অথচ প্রফেসর ইউনূসের আমলে সারা দেশে লাখ লাখ মানুষকে মিথ্যা আসামি বানিয়ে হাজার হাজার মামলা দিয়ে, জুলাই যুদ্ধের বিভিন্ন ধরনের মেটিকুলাস মামলা দিয়ে, কিছু হত্যাকাণ্ড যেগুলো ঘটেছে সেগুলোর মামলাগুলো সঠিক, কিন্তু আসামিগুলো প্রায় বেশিরভাগই মিথ্যা আসামি। কিন্তু এখানে ককটেল মেরেছে, ওখানে বোমা মেরেছে, এখানে আক্রমণ করেছে, এরকম হাজারো হাজারো মিথ্যা মামলা, গায়েবী মামলা দিয়ে লাখ লাখ মানুষকে জেলে ভরার ঘটনা দেখেছি। কিন্তু এই যে শত শত মাজার ভেঙে গুড়িয়ে পুড়িয়ে দেয়া হলো, মৃত মানুষকে কবর থেকে তুলে জ্বালিয়ে দেয়া হলো, এই ঘটনাগুলোর জন্য একজন
একজনকে গ্রেপ্তার করার ঘটনাও আমরা দেখিনি। ঠিক একই ধারা কি অব্যাহত থাকবে তাহলে বিএনপির আমলে? এই ঘটনাগুলো যেগুলো মানে এই ঘটনাটা যেটা ঘটলো, এই ঘটনা সামনে আবার যেন না ঘটে, সেই ভূমিকা কিংবা সেই কার্যকর উদ্যোগ নিতে হলে অবশ্যই এখনই এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে, পদক্ষেপ নিতে হবে। কিন্তু একটা মানে সব হতাশার মাঝে একটা পজিটিভ ব্যাপার, সেটা হচ্ছে যে শামীম রেজা এই হত্যাকাণ্ডের পরে সারা দেশের মানুষ যেভাবে প্রতিবাদ মুখর হয়েছে, সারা দেশের দলমত নির্বিশেষে, এমনকি কদিন আগে মব সন্ত্রাস কিংবা এই ধরনের মাজার হামলার বিরুদ্ধে একটি কথা না বলা এনসিপি, এবি পার্টি, তারা পর্যন্ত এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে। হতে পারে তারা এখন ওই মেটিকুলাস ইউনূস সরকার নেই এই কারণে বিএনপি সরকারকে বিব্রত করার জন্য প্রতিবাদ করছে, হোক সেটা, কিন্তু প্রতিবাদ তো করছে। সবাই যখন প্রতিবাদ করছে তখন আমার মনে হয় যে এর সঙ্গে জড়িতদের শায়েস্তা করতে হবে। হত্যাকাণ্ডের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। যদি এই ঘটনাটা ঘটানো যায় এবং এটা প্রতিষ্ঠিত করা যায়, তাহলে সামনে আর কেউ মবের নামে ধর্ম অবমাননার মিথ্যা মানে নাটক সাজিয়ে এই ঘটনা, মানে কাউকে যদি আপনি মেরে ফেলতে চান তাহলে খুব সহজ, তার নামে ধর্ম অবমাননার অভিযোগ নিয়ে আসেন, তারপরে কিছু লোক জটলা করেন, মানে গণপিটুনিতে মারা গেল এরকম মানে প্রতিষ্ঠিত করেন, তাহলে আর কারও কিছু হবে না। এই যে থিওরি, এই থিওরি সমাজে কেউ যেন অ্যাপ্লাই করতে না পারে, সেই কারণে এখনই বিএনপি সরকারকে উদ্যোগী হতে হবে। সারা দেশে যেভাবে এটা নিয়ে মানুষ সোচ্চার হয়েছে, আমার মনে হয় যে দেশের খুব কম ঘটনা নিয়েই মানুষকে সোচ্চার হতে দেখেছি। শামীম রেজা তার ব্যক্তিগত জীবনে তার একজন স্কুল ফ্রেন্ড, মানে যিনি মানে একসঙ্গে স্কুলে পড়তেন, যদিও 1 বছরের তফাৎ ছিল বলে তিনি লিখেছেন, সেই স্কুল ফ্রেন্ডের একটা লেখা ফেসবুকে পড়ছিলাম। কি অসাধারণ মেধাবী একজন মানুষ ছিলেন, কিন্তু কিভাবে এই পীরের দরবারে চলে গেলেন সেটা ভিন্ন কথা, সেটা তার ভিন্ন পছন্দ, ভিন্ন ব্যাপার, তার স্বাধীনতার ব্যাপার। তিনি কিভাবে চলে গেলেন? প্রচণ্ড মেধাবী একজন মানুষ, মানে ঢাকায় এক সময় একটা ইন্টারন্যাশনাল স্কুলে কাজ করতেন, শিক্ষকতা করতেন। তারপরে সংসার জীবনে একটা দুর্যোগ নেমে আসলো। তারপরে তিনি কিভাবে মানে জাহাঙ্গীর বাবার দরবারে কেরানীগঞ্জে চলে গেলেন, সেখানে মানে খাদেম হয়ে গেলেন। তারপর থেকে এই অঙ্গনে চলে গেলেন। এই অঙ্গনে চলে যাওয়া, এই অঙ্গন পছন্দ করা, এটা তোর ব্যক্তিগত পছন্দ। হয়তো অনেক বন্ধু এগুলো পছন্দ করে না, অনেক বন্ধু তাকে বহুবার আহ্বান জানিয়েছে যে এই জীবন থেকে স্বাভাবিক জীবনে তুই ফিরে আয়, কিন্তু তিনি আসেননি। সেটা তার ব্যক্তিগত চয়েস, তার ওই চয়েসটা আমার পছন্দ নাও হতে পারে, তার ভিন্ন মতটা আমার গ্রহণ করতে কষ্ট হতে পারে, কিন্তু তাই বলে আমি তাকে মেরে ফেলবো? ভিন্ন মত, ভিন্ন অনুসারীদের আমাদের প্রিয় নবী কি মেরে ফেলে ইসলাম ধর্মে এনেছিলেন, নাকি দাওয়াত দিয়ে তাদেরকে বুঝিয়ে ইসলাম ধর্মে নিয়ে এসেছিলেন এবং নবীর আদর্শে অনুপ্রাণিত হয়ে অন্য ধর্মের মানুষগুলো ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছিল? আজকে যারা আমরা ইসলাম ধর্মের অনুসারী, আজকে থেকে কয়েকশো বছর আগে আমরা কি ইসলাম ধর্মের অনুসারী ছিলাম, নাকি ভিন্ন ধর্ম থেকে আমরা ইসলাম ধর্মে এসেছি? এই দেশে পীর ফকিররা এসে ইসলাম ধর্ম প্রচার করেছে, তারপরে আমরা ইহুদি, খ্রিস্টান, সনাতন বিভিন্ন ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। যে আমরাই অন্য ধর্ম থেকে এই ধর্ম গ্রহণ করেছি, তার মানে একটা প্রেমে পড়ে একটা সম্মোহিত হওয়ার একটা ব্যাপার ছিল, সেই সম্মোহনটা পীর ফকিররা করেছেন। অথচ আজকে সেই পীর ফকিরদের দরবারেই আমি আক্রমণ করে নিজের মুসলমানিত্ব জাহির করছি। কোন মুসলমান আপনি? কোন ধর্ম পালন করছেন যে ধর্ম আপনাকে শিক্ষা দিচ্ছে না ভিন্ন মতকে সহ্য করার? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।